প্রিয়া এবং মিতা দুই বোন শহরের একটা নামকরা চাকরির সংস্থায় পড়াশোনা করে। তাদের দুজনেরই ইচ্ছা তারা নিজেদের পায়ে দাঁড়াবে, চাকরি বাকরি করবে এবং নিজেদের জীবন নিজেদের মতো করে বেছে নেবে। তাই তারা দুজনেই চাকরি করার সিদ্ধান্ত নেয়। তারা দুজনেই চাকরি করার সিদ্ধান্ত নিলেও পড়াশোনাতে সব থেকে ভালো ছিল প্রিয়া। তাই মিতার মনে মনে এই বিষয়টা নিয়ে সবসময় হিংসা হয়। বোন, আজকে কোচিং এ কিন্তু আমাদের অঙ্ক ক্লাস নেবে। তুই অঙ্কগুলো ঠিকঠাক করেছিস তো? আমার কিন্তু সব হোমওয়ার্ক হয়ে গেছে। তুই আমার হোমওয়ার্ক নিয়ে চিন্তা করিস না দিদি, আমিও অঙ্কের হোমওয়ার্ক করে নিয়েছি। আর তুই কি ভাবিস তুই সব থেকে ভালো অঙ্ক জানিস আর নিজেকে জাহির করার জন্য তুই সবসময় এরকম করিস, তাই তো? আমি নিজেকে জাহির করার জন্য তোর খোঁজ খবর নিই না বোন। আমি চাই আমরা দুজনেই একসঙ্গে সফল হই আর তুই যেন পিছিয়ে না পড়িস, তাই জন্যই আমি তোর খোঁজ নিই। প্রিয়ার এমন কথা শুনে মিতা খুবই রেগে যায়, কারণ মিতার মনে হয় তার দিদি যেহেতু পড়াশোনাতে ভালো তাই সবসময় সফলতা নিয়ে তার দিদি তার থেকে এগিয়ে আছে। আর মিতা এই বিষয় নিয়ে দুশ্চিন্তায় ভোগে যে তার দিদি হয়তো তাকে সবসময় সফলতা নিয়ে খোঁটা দিচ্ছে। কিছুক্ষণ পরেই তারা দুই বোন মিলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অঙ্ক ক্লাস করতে চলে যায়। অঙ্ক ক্লাসে যাওয়ার পর, এই রোহন, তুই তো অঙ্কে খুব ভালো, তাই আমার কটা কোয়েশ্চেন আছে। মনে আছে স্যার আমাদের প্রবলেম অফ এজ নিয়ে হোমওয়ার্ক দিয়েছিল? আমি কিছুতেই না অঙ্কগুলো বুঝতে পারছি না। তুই তো হোমওয়ার্কগুলো করেছিস, আমাকে একটু অঙ্কগুলো বুঝিয়ে দিবি রে। আর একটু আস্তে কথা বল, হ্যাঁ, ক্লাসের কেউ যেন শুনতে না পায়। রোহান অঙ্কে ভালো হলেও সে ভীষণ পরিমাণে মিচকে শয়তান ছিল। তাই সে যখন জানতে পারে যে মিতা একটাও হোমওয়ার্ক করেনি আর মিতা অঙ্ক বুঝতে পারছে না, তখন রোহান মিচকি মিচকি হাসতে শুরু করে। আর সে ধীরে ধীরে কথা বলার বদলে জোরে জোরে কথা বলে মিতাকে অসম্মানিত করতে শুরু করে। আর রোহানের কথাগুলো প্রিয়ার কান পর্যন্ত গিয়ে পৌঁছায়। কই দেখি অঙ্কগুলো একবার দেখা। এ বাবা, তুই এত সোজা অঙ্ক করতে পারিসনি? তাহলে তুই সরকারি চাকরির পরীক্ষায় পাস করবি কি করে রে? আমি ক্লাস 5-এ এই অঙ্কগুলো সমাধান করে দিতাম। তুই যদি এরকম ভাবে অঙ্ক বুঝতে না পারিস তাহলে তো তোর পক্ষে সফল হওয়া সম্ভব খুব কঠিন হয়ে পড়বে রে। ছি ছি ছি, আর তুই এরকম গরু। চুপ কর প্লিজ, আমার দিদি শুনতে পেলে কিন্তু খুব বাজে হবে ব্যাপারটা। তুই এভাবে আমাকে কথা শোনাস না, সবাই আমার উপর হাসছে তো। প্লিজ রোহান চুপ কর। রোহান কিছুতেই মিতার কথা শোনে না। আর রোহানের কথা শুনে প্রিয়ার ভীষণ পরিমাণে গায়ে লাগে। তাই প্রিয়া সেখানে এসে রোহানকে অপমান করতে শুরু করে। নিজে অঙ্কে ভালো বলে সবসময় এটা নিয়ে বড়াই করিস না রোহান। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি প্রত্যেকবার অঙ্কের পরীক্ষাতে তোকে বিট করি। আর তোর সাহস কি করে হলো যে তুই আমার বোনকে অপমান করছিস? আর চাকরির পরীক্ষায় সফল হওয়া নিয়ে তুই আমার বোনকে বেশি জ্ঞান দিস না। তোর আগে আমি আর আমার বোন সফল হয়ে দেখিয়ে দেব। আর বোন, আমি তোকে যখন জিজ্ঞাসা করলাম যে তোর অঙ্ক হয়েছে কিনা, তুই তখন আমাকে মিথ্যা কথা বললি কেন? তুই যদি তখন আমাকে বলতিস তাহলে তো আমি তোকে অঙ্কটা দেখিয়ে দিতাম। এরকম করে আমার সব বিষয়ে এসে নাক গলাস বলেই আমার তোকে কিছু বলতে ইচ্ছে করে না। যেমন দেখ, এই যে তুই দৌড়ে এসে আমাকে ছোট করতে শুরু করে দিলি। রোহান যা বলেছে তাতে তোর এত কথা বলার কি দরকার? আর আমি তোর থেকে কোনো রকম কোনো হেল্প নিতে চাই না। এই বলে মিতা তার দিদির কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলে প্রিয়ারও ভীষণ খারাপ লাগে। এভাবে তারা সবাই মিলে অঙ্ক ক্লাস করে। আর মিতা যেহেতু অঙ্ক করে নিয়ে আসেনি তাই স্যার তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন দুই বোন মিলে পড়াশোনা করছে এমন সময়, উফ, সেই কবে থেকে সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়েই যাচ্ছি, কিন্তু এতদিনে এখনো কোনো চাকরি পেলাম না। এই পড়াশোনার জন্য ভালো করে ফোন দেখতেও পারি না, আমি বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করতে পারি না। জীবনের যৌবনকালটা একদম পড়াশোনা করে নষ্ট হয়ে যাচ্ছে। একটু ফোনটা দেখে নি, তারপর আবার পড়াশোনা করব। এই বলে মিতা তার ফোন নিয়ে নেট অন করে রিল দেখতে শুরু করে আর ভীষণ জোরে জোরে হাসতে থাকে। সে পড়াশোনা না করে তার বান্ধবীদের ফোন করে জোরে জোরে গল্প করে। এর ফলে প্রিয়ার পড়াশোনায় খুবই অসুবিধা হয়, কিন্তু তাতেও মিতার কিছু যায় আসে না। কিরে বোন, তুই পড়াশোনা না করে ফোন করে বান্ধবীদের সঙ্গে গল্প করছিস কেন? আর আমি তো সামনে বসে পড়াশোনা করছি, তুই এত জোরে জোরে কথা বলছিস, আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। ফোনটা বন্ধ করে ভালো করে পড়াশোনা কর মন দিয়ে। এই বেশি জ্ঞান ছাড়িস না তো। তোর যখন এতই অসুবিধা হচ্ছে তাহলে তুই বারান্দায় গিয়ে বসে বসে পড়। আমার পড়াশোনা হয়ে গেছে, তাই এখন আমার রিল্যাক্সেশন টাইম। আমি যা পারবো করব, তোর তাতে কি?
আর পড়াশোনা করার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজটাও দরকার, তাই আমি এখন গান চালিয়ে নাচবো। এই বলে মিতা জোরে জোরে রেডিওতে গান চালিয়ে দেয় আর ইচ্ছা করে তার দিদিকে ব্যতিব্যস্ত করে তোলার জন্য নাচানাচি করে এবং গান গাইতে থাকে। এর ফলে প্রিয়ার ভীষণ পরিমাণে অসুবিধা হয় আর প্রিয়া রেগে গিয়ে বারান্দায় বেরিয়ে যায় আর সে বারান্দায় বসে পড়াশোনা করে। সেই সময় তাদের মা নীতি দেবী সেখানে চলে আসে আর নীতি দেবী দেখে যে তার বড় মেয়ে বারান্দায় কষ্ট করে পড়াশোনা করছে আর ছোট মেয়ে ঘরের ভেতর নাচানাচি করছে। কিরে মিতা, তোর লজ্জা করে না? তোদের দুজনকে এত কষ্ট করে টাকা খরচা করে তোদের বাবা পড়াশোনা করাচ্ছে যাতে তোরা একটা ভালো চাকরি পেতে পারিস, আর তোর দিদি ওদিকে পড়াশোনা করছে আর তুই অসভ্যের মতো নাচানাচি করছিস। তোর যদি চাকরি করতে ইচ্ছা না করে তাহলে আমাকে বলে দে, আমি ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেব। মায়ের এমন কথা শুনে মিতা একেবারে চুপ করে যায়, কারণ সে ভালো করেই জানে যে এখন চাকরির পড়া ছেড়ে দিয়ে যদি তাকে বিয়ে করতে হয় তাহলে তাকে সংসারের সমস্ত দায়িত্ব নিতে হবে। তাই সে গান বন্ধ করে দিয়ে আবার বই নিয়ে পড়তে বসে পড়ে। আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। তাদের দুই বোনের পরীক্ষা এগিয়ে আসে বলে প্রিয়া বেশি বেশি করে পড়াশোনা করতে শুরু করে, কারণ সে মনে মনে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে এবার সে চাকরি পাবেই। অন্যদিকে যাই, আজকে বরঞ্চ রবিবারে একটু বন্ধুদের সঙ্গে ঘুরে আসি, কালকে থেকে আবার পড়াশোনা করব। আমি তো আর আমার দিদির মতো নই যে রবিবারেও বসে বসে পড়াশোনা করব। আমি শনিবার রবিবার ঘুরবো আর বাকি 5টা দিন পড়াশোনা করব। এই বলে মিতা কাঁধে ব্যাগ ঝুলিয়ে বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে আর প্রিয়া সারাদিন রবিবার বাড়িতে বসে বসে পড়াশোনা করে। মিতা যখন বাড়িতে ফিরে আসে তখন সে খাবার টেবিলে খেতে বসে পড়ে। এই দেখ প্রিয়া, মিতা তোদের পরীক্ষা সম্বন্ধে মোবাইলে কি আপডেট দিয়েছে। এ কি, তোদের যে পরীক্ষাটা 3 মাস পর হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা এগিয়ে নিয়ে এসেছে, মানে পরীক্ষাটা এখন থেকে 2 সপ্তাহ পরে হবে। শ্যামল বাবুর কথা শুনে মিতা এবং প্রিয়া দুজনেই খুবই ভয় পেয়ে যায়। আর বেশি ভয় পায় মিতা, কারণ সে স্বপ্নেও ভাবতে পারে না যে পরীক্ষার দিন এভাবে এগিয়ে আসতে পারে। কি, আর 2 সপ্তাহ পর সরকারি চাকরির পরীক্ষা? কিন্তু এখনো তো ভালো করে সিলেবাস কমপ্লিট করতে পারলাম না, এবার কি করে পরীক্ষা দেব? যাই হোক, যে করে হোক আমাকে পরীক্ষা দিতেই হবে আর সফল হতেই হবে। আমি রাত দিন জেগে সিলেবাস কমপ্লিট করে নেব। আর ভাগ্যে সেই কদিন আমি সবকটা প্র্যাকটিস পেপার কমপ্লিট করেছি, তাই আমি অনেকটাই রেডি হয়ে গেছি। পরীক্ষার জন্য আমি প্রিপেয়ার্ড। কিন্তু অন্যদিকে মিতা একেবারে ঘেমে স্নান করে যায়, কারণ সে এখনো ভালো করে সিলেবাস পর্যন্ত খুলে দেখেনি। তাই সে কিভাবে পরীক্ষায় সফল হবে কিছুই বুঝে উঠতে পারে না। আর এবার যদি সে সফল হতে না পারে তাহলে তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেবে। কিরে মিতা, তোর দিদি কি বললো শুনেছিস? তোর দিদি পরীক্ষার জন্য কিন্তু প্রিপেয়ার্ড, আর তুই চুপ করে বসে আছিস কেন? তুই তো প্রিপেয়ার্ড হসনি মনে হচ্ছে। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, দিদি যতই বড় বড় কথা বলুক না কেন আমি দিদির থেকে বেশি নম্বর পেয়ে সফল হব, আর এটা আমি তোমাকে কথা দিলাম। এই বলে মিতা খাবারের টেবিল ছেড়ে উঠে ঘরে যায়, কিন্তু সারা রাত ধরে চিন্তায় তার ঘুম আসে না। আর এভাবেই কিছুদিন কাটে। প্রিয়া পরীক্ষার জন্য একেবারে নিজেকে তৈরি করে ফেলে, আর অন্যদিকে রাতে না ঘুমানোর ফলে মিতার চোখের তলায় কালি পড়ে। দেখতে দেখতে তাদের দুই বোনের পরীক্ষার দিন চলে আসে আর তারা দুজনেই পরীক্ষা দিতে চলে যায়। পরীক্ষা দেওয়ার পর প্রায় 1 মাস কেটে যায় আর দুই বোনের সরকারি চাকরির পরীক্ষার রেজাল্ট বেরিয়ে আসে। রেজাল্ট বেরোনোর পর রেজাল্টের কাট অফ মার্কস অনেক বেশি হাই ওঠে আর প্রিয়া সেই নম্বর ক্লিয়ার করতে পারে না। এর ফলে সে কান্নায় ভেঙে পড়ে। ওমা বাপি, আমি পরীক্ষায় পাশ করে গেছি, এই দেখো আমার রেজাল্ট, আমি চাকরিও পেয়ে গেছি বাপি, কি মজা, আমি চাকরি পেয়ে গেছি। এ বাবা দিদি, তুই এত ভালো করে পড়াশোনা করেও চাকরির কাট অফ ক্লিয়ার করতে পারলি না? ছি 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 ছি, আমি সফল হয়ে গেলাম কিন্তু তুই এখনো সফল হতে পারিসনি। এটা কিভাবে সম্ভব? অনেক ভালো ভালো পরীক্ষার্থীরা এই কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কিন্তু তুই ভালো করে পড়াশোনাও করিসনি আর তুই সফল হয়ে গেলি, আর আমি সফল হতেই পারলাম না। এই শোন, তুই আমার সফলতার উপর নজর দিবি না কিন্তু। আর আমি একেবারে সফল হয়ে গেছি, এতে আমি ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ। আমি ভালো করে চাকরি করব আর তুই এখনো বাড়িতে বসে বসে পড়াশোনা করবি। আমার মনে হয় না তুই জীবনেও চাকরি পাবি বলে।
মিতার এরকম সফলতা দেখে তার বাবা মা ভীষণ পরিমাণে অবাক হয়, সেই সাথে তারা খুশিও হয় বটে। কিন্তু প্রিয়া যে সফল হতে পারেনি তাতে তারা দুঃখ পায়, কারণ প্রিয়া সফল হওয়ার জন্য অনেক কষ্ট করেছে। প্রিয়া এবং মিতার বাবা মা তাদের ছোট মেয়ের সফলতার জন্য সবাইকে মিষ্টি খাওয়ায়, আর তারা সকলে মিলে অনেক অনেক মজা করে। কিন্তু প্রিয়া সারাক্ষণ মন খারাপ করে বাড়িতেই বসে থাকে। মিতা কিছুদিনের মধ্যে অফিস জয়েন করে, আর প্রিয়া আবার সফল হওয়ার জন্য পড়াশোনা শুরু করে। একদিন মিতা অফিস থেকে বাড়ি ফিরে জামা কাপড় পরিবর্তন করে, কিন্তু সে বুঝতে পারে না সেই সময় বাথরুমে তার দিদি আছে। সেই সময় মিতার এক বান্ধবী কমলা তাকে ফোন করে। আর বলিস না কমলা, পরীক্ষার আগের দিন তুই আমাকে যা বাঁচান বাঁচিয়েছিস, আর আজকে সেই জন্য আমি এই সফলতা পেয়েছি শুধুমাত্র তোর জন্যই। তোর দাদা যদি সরকারি চাকরির পরীক্ষার বোর্ডের সঙ্গে যুক্ত না হতো, তাহলে কোনোদিনও আগের দিন রাত্রিবেলা তুই প্রশ্নপত্র পেতিস না, আর তারপর যা হতো। আসলে সরকারি চাকরির পরীক্ষার আগের দিন মিতা তার বান্ধবী কমলার কাছ থেকে পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যায়। এর ফলে মিতা আনন্দে নেচে ওঠে। আর মিতা যেহেতু বড়লোক বাড়ির মেয়ে, তার কাছে 1 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র নেওয়া কোনো ব্যাপার ছিল না। তাই মিতার বাবা তার নামে যে ফিক্সড ডিপোজিট করে রেখেছিল সেই টাকা মিতা লুকিয়ে লুকিয়ে নিয়ে নেয়, আর কমলাকে সেই টাকা দিয়ে তার কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে সব প্রশ্নপত্র তৈরি করে নেয়। এর ফলে সে পরীক্ষায় পাশ করে যায়, আর চাকরির পরীক্ষায় সে সফল হয়। এই ঘটনা যখন প্রিয়া বাথরুমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পায়, তখন সে সব কথা রেকর্ড করে ফেলে। কিন্তু সে বিশ্বাস করতে পারে না যে তার বোন এরকম বদমাইশি কাজ করতে পারে। ছি 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 ছি, মিতা, তুই এত অসভ্য মেয়ে আমি জানতাম না। তুই পড়াশোনা করিস না সেটা তো আমি জানি, কিন্তু তুই চাকরি পাওয়ার জন্য আর সফল হওয়ার জন্য, সব থেকে বড় কথা আমাকে ছোট করার জন্য তুই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষা দিয়েছিস। কিন্তু আমি এই অন্যায় কাজ কিছুতেই মেনে নিতে পারবো না। তুই আমার বোন বলে আমি তোকে ছেড়ে দেব না। প্লিজ দিদি, আমাকে ক্ষমা করে দে। তুই এই ব্যাপারে কাউকে কিছু বলিস না দিদি, তাহলে আমার চাকরিটাই চলে যাবে। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমাকে এত বড় শাস্তি দিস না দিদি। প্রিয়া কিছুতেই তার বোনের কথা শুনতে চায় না। সে তার বাবা মাকে সেই ব্যাপারে জানালে তাদের বাবা মাও প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর তারা পুলিশকে ব্যাপারটা জানিয়ে দেয়। পুলিশ যখন জানতে পারে যে মিতা তার বান্ধবী কমলা এবং কমলার দাদা মিলে এরকম সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস করেছে, তখন পুলিশ তাদের নামে কেস গ্রহণ করে, আর তারা মিতা এবং কমলাকে 5 বছরের জন্য কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সাসপেন্ড করে দেয়, আর কমলার দাদার চাকরিও চলে যায়। অন্যদিকে এইরকমের প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু প্রিয়া, তুমি খুব সাহসিকতার পরিচয় দিয়েছো, তাই আমরা আবার তোমাদের সবার পরীক্ষা নেব। আবার সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হলে প্রিয়া এবার চাকরির পরীক্ষায় ভালো করে পাশ করে, আর সে জীবনে সফল হয়। অন্যদিকে মিতা আবার 5 বছর পর ভালো করে পড়াশোনা করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করে, অর্থাৎ সে ভালো করে পরীক্ষা দেয়, আর এবার মিতাও সফল হয়। এভাবেই 5 বছর আগে এবং 5 বছর পরে দুই বোন নিজেদের জীবনে সফলতা পায়, আর তারা হাসি খুশি নিজেদের জীবন কাটাতে থাকে। রচনা দেবী তার 2 ছেলে শীর্ষেন্দু এবং সত্যজিতের সঙ্গে পাশ করে। 2 ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় রচনা দেবী এবার ঠিক করে সে তার 2 ছেলের বিয়ে দেবে। দুজনেই বেশ বড় চাকরি পেয়ে যাওয়ায় তাদের বিয়ে ঠিক হতে কোনো সমস্যাও হয় না। বড় ছেলে শীর্ষেন্দুর সঙ্গে সোহিনীর বিয়ে ঠিক হয়, আর অন্যদিকে ছোট ছেলে যখন বিয়ে ঠিক হয় তখন সে কিছুতেই বিয়ে করতে চায় না, কারণ সে আগে থেকেই গরিব মেয়ে পিয়ালিকে পছন্দ করে। কিন্তু ছোট ছেলে এরকম গরিব মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করে বলে রচনা দেবী কিছুতেই তা মেনে নিতে চায় না। অন্যদিকে সত্যজিৎ বিয়ে করার জন্য জোর করতে চাইলে রচনা দেবী বাধ্য হয়ে পিয়ালির সঙ্গে সত্যজিতের বিয়ে ঠিক করে। ওই গরিব মেয়ে যতই আমার বাড়ির বউ হয়ে আসুক না কেন, আমি আমার বড় বউকে নিয়েই ব্যস্ত থাকবো, কারণ ও বড়লোক বাড়ির মেয়ে, আর ওকে বিয়ে উপলক্ষে আমি দামি দামি গহনা গাটি সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেব, কিন্তু এই গরিব মেয়ে পিয়ালিকে আমি কিচ্ছু দেব না। এই ভেবে রচনা দেবী তার বড় হবু বৌমাকে নিয়ে শপিং করতে যাওয়ার জন্য ফোন করে। আপনি শপিং করতে যাওয়ার কথা বলছেন, কিন্তু এই গরমের মধ্যে শপিং করতে যাব কোথায়? কারণ আমি একদম গরমের মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট ট্রাভেল করতে পারি না। আপনি আমার জন্য বরং একটা গাড়ি পাঠিয়ে দিন, আমি সেই গাড়ি করে শপিং মলে চলে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির গাড়িটা বাবা নিয়ে বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি তোমার জন্য এখনই একটা বড় এসি গাড়ি পাঠাচ্ছি, তুমি সেই গাড়ি করে স্টার মলের সামনে চলে এসো, তারপর তোমাকে নিয়ে আমি শপিং করব।
রচনা দেবী ফোন রেখে সোহিনীর বাপের বাড়িতে একটা বড় এসি গাড়ি পাঠিয়ে দেয়, যাতে সোহিনী স্টার মলের সামনে যেতে পারে। আর রচনা দেবীও শপিং করতে যাওয়ার জন্য তার দুই ছেলের গাড়িতে বসে পড়ে। সেই সময় তার দুই ছেলে অফিসে যাচ্ছিল। মা, তুমি আজকে আমাদের গাড়িতে করে কোথায় যাচ্ছ? আমাদের বাড়িতে তো আরো একটা গাড়ি আছে। যদি এতই শপিং করতে ইচ্ছে হতো তাহলে ওই গাড়ি করে যেতে পারতে। না রে, আমি আমাদের আরেকটা গাড়ি সোহিনীর বাড়িতে পাঠিয়েছি, কারণ আমি আমার বড় বৌমাকে নিয়ে শপিং করতে যাব আর ওকে বিয়ের ড্রেস কিনে দেব। এই গরমের মধ্যে যাতে ওর কোনো কষ্ট না হয়, তাই আমি আমাদের এসি গাড়িটা ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। রচনা দেবীর এমন কথা শুনে সত্যজিতের ভীষণ পরিমাণে খারাপ লাগে। আর সে বুঝতে পারে তার দাদার বউ যেহেতু বড়লোক পরিবারের মেয়ে, তাই তার মা তাকে রাজকুমারীর মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তার হবু বউ যেহেতু গরিব পরিবারের মেয়ে, তাই তার বিয়ে জামা কাপড় কেনা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা থাকে না। মা, তুমি যখন বড় বৌদির বিয়ের জামা কাপড় কিনতেই যাচ্ছ, তাহলে আমার বউয়ের বিয়ের ড্রেসটাও একেবারে কিনে নিতে পারতে, কারণ ওকেও তো আমাদের বিয়ের ড্রেস দিতে হবে, তাই না? তোর বউকে বিয়ে জামা কাপড় দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, কারণ ওকে যে আমি এত বড় শপিং মল থেকে জামা কাপড় কিনে দেব, ও সেটার মর্ম বুঝতে পারবে। তার থেকে ভালো তুই তোর বউকে তাঁতের শাড়ি পরিয়ে বিয়ে করে নিয়ে আসবি। ও যদি তাঁতের শাড়ি পরে বিয়ে করে আমাদের বাড়িতে আসে, তখন তো আমাদেরই লজ্জা। আর আমি তো চাইলেও ওকে একটা দামি জামা কাপড় কিনে দিতে পারি, কিন্তু তুমি যদি ওকে বিয়ের ড্রেস কিনে দাও তাহলে বেশি ভালো লাগবে। আমি ওকে এক্ষুনি ফোন করে বলছি স্টার মলের সামনে চলে আসতে। এই বলে সত্যজিৎ তখনই তার হবু বউ পিয়ালিকে ফোন করে। আর সত্যজিৎ পিয়ালিকে জানায় যে তার মা পিয়ালিকে নিয়ে স্টার মল থেকে তাদের বিয়ের ড্রেস কিনতে যাবে। আর এই শুনে পিয়ালি খুবই খুশি হয়। হ্যাঁ, আমি এক্ষুনি স্টার মলের সামনে যাচ্ছি, কারণ আমাদের বাড়ি থেকে একটা বাসে স্টার মলে যাওয়া যায়। আমি বাসে করে চলে যাচ্ছি। এই বলে পিয়ালি ফোন রেখে দেয় আর সে তাড়াতাড়ি তৈরি হয়ে একটা বাসে উঠে পড়ে। বাসে করে পিয়ালি স্টার মলের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে রচনা দেবী ততক্ষণে স্টার মলে গিয়ে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যে সোহিনীও সেখানে এসি গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে পিয়ালি তখনও বাসেই বসে থাকে। উফ মা, বাইরে কি গরম! আমরা এই গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছি? আপনি তাড়াতাড়ি মলের ভেতরে চলুন, কারণ বিয়ের আগে বাইরের রোদে আমি এরকম ভাবে দাঁড়াতে পারবো না। আমার গায়ের রং ট্যান পড়ে কালো হয়ে যাবে, আর বিয়েতে আমাকে দেখতে খারাপ লাগবে। আমার ওই ছোট ছেলের গরিব হবু বউটা আমাদের সঙ্গে শপিং করতে আসবে। আমার তো কোনো খেয়ে বসে কাজ নেই যে আমি ওকে বিয়ের ড্রেস কিনে দেব। এই গরমের মধ্যে ওর জন্যই অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে বাসের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিয়ালির ভীষণ পরিমাণে গরম লাগে, আর সে কিছুতেই ভিড় বাসের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই সে বাস থেকে নেমে স্টার মলের দিকে হাঁটতে শুরু করে। মা, আমি আর এক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবো না। ও যখন আসবে তখন নিজেই মলের মধ্যে ঢুকে যাবে, চলুন। এই বলে সোহিনী তার হবু শাশুড়ি মায়ের সঙ্গে স্টার মলের ভেতরে ঢোকে। আর তারা দুজনে মিলে একটা বড় বেনারসি শাড়ির দোকানে চলে যায়। সেই শাড়ির দোকান একেবারে বড় লোকেদের জন্য তৈরি। সেখানে একেবারে সেন্ট্রাল এসি চলে। আর তার সাথে সাথে সেই দোকানের কর্মচারীরা সকল কাস্টমারদের শরবত পরিবেশন করে। এই দেখে সোহিনী এবং তার হবু শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয়। ওয়াও মা, এই শাড়ির দোকানটা কি সুন্দর! এর আগে আমি অনেক বড় বড় দোকান থেকে শাড়ি কিনেছি, কিন্তু এত বড় শাড়ির দোকান কোথাও দেখিনি। রচনা দেবী এবং সোহিনী বিয়ের জন্য বেনারসি কিনছে এমন সময় সেই দোকানের বাইরে রোদে পুড়ে কালো হয়ে পিয়ালি এসে উপস্থিত হয়। আর পিয়ালিকে এরকম কর্মক্লান্ত অবস্থায় দেখে দোকানের সিকিউরিটি কিছুতেই পিয়ালিকে দোকানের মধ্যে যেতে দেয় না। আপনি এই দোকান থেকে শাড়ি কিনতে চান? নিজেকে একবার আয়নায় দেখেছেন? এই দোকানটা শুধুমাত্র বড় লোকদের জন্য। এখানে আপনাদের মতো গরিব মেয়েরা বিয়ের জন্য শাড়ি কিনতে পারবে না। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার হবু শাশুড়ি মা আর হবু বড় যা এই দোকান থেকেই বেনারসি শাড়ি কিনছে, তাই আমিও এই দোকানে এসেছি। আপনি দয়া করে আমাকে ভেতরে যেতে দিন। অনেকক্ষণ থেকেই আপনার সাথে ভদ্র ভাষায় কথা বলছি, কিন্তু আপনি দেখছি ভদ্র কথার মানুষ নন। যান, এখান থেকে বেরিয়ে যান, তা না হলে কিন্তু আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। শপিং মলে শাড়ি পরে বিয়ে করার ইচ্ছা হয়েছে, যত সব। সিকিউরিটি গার্ডের এমন কথা শুনি পিয়ালির চোখে জল চলে আসে। আর সেই সময় রচনা দেবী দেখে যে তার হবু ছোট বৌমা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এই দেখে সে লজ্জায় তাকে পরিচয় দিতে চায় না। পিয়ালি অনেকবার করে তার হবু শাশুড়ি মাকে ডাকাডাকি করলেও রচনা দেবী কিছুতেই তার দিকে তাকায় না। মা, সোহিনী দি, তোমরা আমার দিকে তাকাচ্ছ না কেন? দেখো না, সিকিউরিটি গার্ড আমাকে কিছুতেই ভেতরে যেতে দিচ্ছে না। তোমরা একটু এদিকে এসো না। সোহিনী, ভুল করে ওই গরিব মেয়েটার দিকে তাকিও না, কারণ সিকিউরিটি গার্ড ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে আর এখানে ওকে ঢুকতে দেয়নি। আমরা যদি এখন বলি ওকে আমরা চিনি আর আমাদের পরিচয় দিই, তাহলে কিন্তু আমাদেরকেও অপমান করা হবে।
আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওই মেয়েকে কি জন্য পরিচয় দেব? চলুন আমরা নিজেদের মতো করে বিয়ের ড্রেস কিনে বাড়ি যাই। এই বলে সোহিনী বিয়ের জন্য একটা দামি এবং খুব সুন্দর নরম বেনারসি শাড়ি পছন্দ করে, কারণ গরমের মধ্যে সোহিনী একেবারে ভারী শাড়ি পরতে পছন্দ করে না। সেই সময় দোকানদার সোহিনীর কাছে এসে বলে, সত্যি ম্যাডাম, আপনার চয়েস আছে বলতে হবে, কারণ এই গরমকালে বিয়ের জন্য আপনি যে শাড়িটা পছন্দ করেছেন সেটা খুবই দারুণ শাড়ি, আর আমাদের দোকানের লেটেস্ট কালেকশন। আপনি যদি এই শাড়িটা পরে বিয়ে করেন তাহলে আপনার শরীরে কিন্তু একদম গরম লাগবে না। হ্যাঁ, সেই কারণেই তো আমি শাড়িটা চয়েস করেছি। এই শাড়িটার প্রাইসটা একটু বলবেন? ম্যাডাম, শাড়িটার বেশি দাম নয়, মাত্র 1 লক্ষ টাকা। আসলে এত পাতলা নর্মাল বেনারসি শাড়ি বুঝতেই পারছেন, এই শাড়িটাতে আমরা কৃত্রিম ছোট এসি লাগিয়ে দিয়েছি যাতে আপনার গরম অনুভব না হয়। এই কথা শুনে সোহিনী ভীষণ পরিমাণে খুশি হয়, আর সে জেদ ধরে বসে যে তাকে সেই 1 লক্ষ টাকা দামের বেনারসি শাড়িটাই কিনে দিতে হবে। তার হবু শাশুড়ি মা তাকে সেই 1 লক্ষ টাকা দিয়ে দেয়। তারা যখন সেই শপিং মল থেকে বেরিয়ে আসে তখন তারা দেখে যে পিয়ালি বাইরে বসে আছে, আর পিয়ালিকে দেখা মাত্রই রচনা দেবী নাটক করতে শুরু করে দেয়। এ মা, তুমি এসেছিলে? আমাদেরকে ডাকোনি কেন? একবার তো ফোন করতে পারতে। এ বাবা, আমরা দুজনে তো তোমাকে দেখতেই পাইনি। তোমার তো আর বিয়ের জন্য ড্রেস কেনা হলো না, এবার কি হবে? আমি আপনাদেরকে অনেকবার ডেকেছি আর আপনাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু আপনারা আমার দিকে তাকাননি। তাই আমি বাইরে বসে আপনাদের জন্য অপেক্ষা করছি। তোমার বাইরে অপেক্ষা করাই ঠিক আছে, কারণ তোমার মতো গরিব মেয়ে এত বড় দোকান থেকে বিয়ের ড্রেস কিনবে সেটা শোভা পায় না। পারলে নিজের জন্য একটা ছোটখাটো দোকান থেকে সাধারণ 1000 টাকা দামের একটা বেনারসি শাড়ি কিনে নিও, তাহলেই চলে যাবে। এই বলে সোহিনী আবার এসি গাড়িতে উঠে পড়ে আর সে নিজের বাড়িতে চলে যায়। অন্যদিকে রচনা দেবীও নিজের মতো বাড়িতে ফিরে যায়। সেই দিন পিয়ালির জন্য জামা কাপড় কেনা হয় না, এর ফলে পিয়ালি মন খারাপ করে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু বিয়ের দিন পিয়ালি কোন শাড়ি পরবে এই নিয়ে পিয়ালি ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। বিয়ের দিন গরমের মধ্যে কি আমি বেনারসি শাড়ি পরবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার শাশুড়ি মাও তো আমাকে বিয়ের জন্য কিছুই কিনে দিল না। একেই বাবা বিয়ের জন্য অনেক টাকা খরচ করে ফেলছে, তার উপর আমি যদি বলি আমাকে আবার শাড়ি কিনে দিতে হবে, তাহলে বাবা তো এত বেশি খরচা সামলাতে পারবে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর তাদের বিয়ের দিনও এগিয়ে আসে। রচনা দেবী তার 2 ছেলের রিসেপশনের জন্য একটা এসি ব্যাংকুয়েট হল বুক করে। অন্যদিকে সোহিনীর পরিবার থেকে বিয়ের দিন অনেক বড় করে টাকা খরচা করে আয়োজন করা হয়, ফলে সোহিনীর সঙ্গে শীর্ষেন্দুর ধুমধাম করে বিয়ে হয়। আর অন্যদিকে এই গরমের মধ্যে পিয়ালির বাবার ক্ষমতা থাকে না বড় বিয়ে বাড়ি এবং এসিওয়ালা বিয়ে বাড়ি বুক করার, তাই এই গরমের মধ্যে কোনো মতে একটা তাঁতের শাড়ি পরেই পিয়ালি সত্যজিৎকে বিয়ে করে। বিয়ের পর, আচ্ছা পিয়ালি, আমি তো আমাদের রিসেপশনের দিন আমার হবু শাশুড়ি মায়ের দেওয়া অত দামি সুন্দর ড্রেসটা পরবো, আর তুমি কি পরবে? তুমি কি ঠিক করেছো কিছু? কারণ তোমাদের দুজনের যা বিয়ের ধুম দেখলাম তাতে মনে হয় না তুমি বেশি টাকা খরচা করে নিজের জন্য রিসেপশনের ড্রেস কিনতে পেরেছো বলে। এমন কথা শুনে পিয়ালির খুবই খারাপ লাগে, কারণ বিয়ের পর থেকেই তার শাশুড়ি মা এবং বড় যা তাকে এভাবেই কথা শোনাতে থাকে। ড্রেস কিংবা শাড়ি তো দূরের কথা, ওর বাবা তো বিয়ের তত্ত্বেও সেরকম একটা ভালো জিনিসপত্র দিতে পারেনি, তাই ওর কাছ থেকে আর কি আশা করা যেতে পারে বলো তো? এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন পিয়ালি এবং সোহিনীর রিসেপশনের দিন চলে আসে। সোহিনী তার শাশুড়ি মায়ের দেওয়া সেই সুন্দর শাড়ি পরে তৈরি হয়, আর তাকে দেখতে এমনিতেও সুন্দরী হওয়ায় সেই শাড়ি পরে তার সৌন্দর্য আরো বেড়ে যায়। আর তার শাড়িটা যেহেতু অনেক বেশি দামি এবং প্রচন্ড পরিমাণে নরম কাপড়ের তৈরি হওয়ায় সোহিনীর খুব বেশি গরম লাগে না। সোহিনীকে দেখার পর এবার সকলে মিলে পিয়ালিকে দেখার জন্য অপেক্ষা করতে শুরু করে। উফ, আমাকে আজকে এত সুন্দর লাগছে। এই গরমকালে যতগুলো বিয়ে বাড়ি হয়েছে তার মধ্যে আমার এই শাড়িটা একদম হিট। আর এই গরিব মেয়ে পিয়ালি যাই পড়ুক না কেন ওকে কিছুতেই মানাবে না, তাই আমার কোনো টেনশন করার দরকার নেই। কিছুক্ষণ পরেই পিয়ালি একটা খুব সুন্দর পাতলা শিফন কাপড়ের গোলাপি রঙের গাউন পরে নিচে নেমে আসে, আর তাকে দেখতে একেবারে পরীর মতো মনে হয়। গরমের মধ্যে বিয়ের এত সুন্দর ড্রেস দেখে সোহিনী হিংসায় একেবারে জ্বলে পুড়ে ওঠে। আর বিশেষ করে রচনা দেবী ভাবতেই পারে না যে তার কিনে না দেওয়া সত্ত্বেও পিয়ালি এত সুন্দর বিয়ের ড্রেস কোথা থেকে পেতে পারে। এবার সকলে মিলে সোহিনীর প্রশংসা করা ছেড়ে দিয়ে পিয়ালিরই প্রশংসা করতে থাকে। আমি এত সুন্দর একটা শাড়ি পরে আছি আর তুমি এরকম পাতলা গাউন পরে চলে এলে। গরম বলে কি তুমি আমাদের ঐতিহ্য ভুলে যাবে? এরকম ড্রেস পরা মোটেই ঠিক নয়।
আজকে আমাদের বিয়ে নয় দিদি, আজকে রিসেপশন। তাই রিসেপশনে মেয়েরা যেটা ইচ্ছা সেটাই পরতে পারে। আর গরমের মধ্যে আমার রিসেপশনে এই ড্রেস পরাটাই বেশি সুবিধাজনক মনে হয়েছে। আর তুমি এত চিন্তা করছো কেন? কারণ তোমরা তো কেউ আমাকে রিসেপশনের জন্য কোনো জামা কাপড় কিনে দাওনি, তাই তোমাদের এই বিষয়ে কথা না বললেও হবে। আসলে পিয়ালি ছোটবেলার বান্ধবী এক নামকরা ফ্যাশন ডিজাইনার ছিল। আর পিয়ালি যখন তার বান্ধবীকে বিয়েতে আসার জন্য নিমন্ত্রণ করে, তখন তার গলা ভার শুনে পিয়ালির বান্ধবী তার কাছ থেকে সবকিছু ঘটনা জেনে নেয়। পিয়ালি সেই বান্ধবী ঠিক করে যে পিয়ালির রিসেপশনে জামা কাপড় সে নিজের হাতেই তৈরি করবে। তাই সে নিজের বুদ্ধি দিয়েই ওরকম পাতলা সুন্দর একটা গাউন তৈরি করে, যা পরলে গরমকালে একেবারে গরম লাগবে না। ফলে রিসেপশনের দিন পিয়ালি সেই জামা পরে তৈরি হয়ে নিচে নেমে আসে। আর পিয়ালির এমন কথা শুনে রচনা দেবীর মাথা লজ্জায় একেবারে নত হয়ে যায়। সত্যি তোমাকে বিয়ের ড্রেস না কিনে দেওয়াটা আমার ভুল হয়েছে। তুমি গরিব বলে তোমাকে আমি অনেক অপমান করেছি, আমাকে ক্ষমা করে দিও ছোট বৌমা। আর আজকে তোমাকে সত্যি খুবই ভালো লাগছে। এভাবে গরমের মধ্যে দুই বউয়ের রিসেপশন পার্টি খুব সুন্দর করে সম্পন্ন হয়। আর বড়লোক বউ সোহিনী তার ছোট জায়ের বিয়ের ড্রেস দেখে হিংসা করলেও মুখে কোনো কথা বলতে পারে না।